আমি আমি সশ্রদ্ধ চিত্তে তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে ঢাকার রাজপথে আজ অন্য সুর। সব জল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের মসনদে বসলেন তারেক রহমান। কিন্তু এই ক্ষমতা বদলের নেপথ্যে যে আগ্নেয়গিরি ফুটছে তা কি টের পাচ্ছে বিএনপি? একদিকে ভোট কারচুপির পাহাড় প্রমাণ অভিযোগ, অন্যদিকে আন্তর্জাতিক মহলের বাঁকা নজর। সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে রাজ্যাভিষেক হলো খালেদা জিয়ার উত্তরসূরির। কিন্তু এই উত্তাল পরিস্থিতির মাঝেই বিদায়ী বার্তায় বিস্ফোরক ডক্টর ইউনূস। বাংলাদেশবাসীকে শেষবারের মতো নিজের মনের কথা জানিয়ে তিনি কি কোনো বড় ঝড়ের সংকেত দিয়ে গেলেন, নাকি এটা ছিল স্রেফ এক ব্যর্থ অভিমান? সবচেয়ে বড় চমক দেখা গেল বিদেশ নীতিতে। যে পাকিস্তানকে নিয়ে এতকাল চর্চা চলতো, সেই ইসলামাবাদের হাত এক ঝটকায় ছেড়ে দিয়ে দিল্লির দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল নতুন বাংলাদেশ। শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। খোদ লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি পৌঁছে গেলেন ঢাকায়। এই সমীকরণ কি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে পাকিস্তানের কফিনে শেষ পেরেক, নাকি ভারতের সঙ্গে এই সক্রিয়তা বিএনপির ভারত বিরোধিতার ট্যাগ মোছার একটি নতুন কৌশল? শুধু তাই নয়, নতুন বাংলাদেশে সংখ্যালঘুদের ভবিষ্যৎই বা কোন দিকে? এই সমস্ত বিষয় বলা যেতে পারে এই উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে কি ভাবছেন বাংলাদেশের সাংবাদিকরা? সেই ভাবনার হদিশ পেতেই আমরা কথা বলে নিয়েছিলাম ঢাকা বাংলাদেশের সাংবাদিক ও ইতিহাস গবেষক আশরাফুল ইসলামের সঙ্গে। তার সঙ্গে হওয়া সম্পূর্ণ কথোপকথন শোনাবো। আমি সবার আগে জানতে চাইবো যে 2024 জুলাই গণ অভ্যুত্থান আমরা দেখেছি। শেখ হাসিনার পদত্যাগের পর ইউনূস সরকারে বিভিন্ন রকম বিশৃঙ্খলা হয়েছে, বিক্ষোভ হয়েছে চারদিকে। তো এরপর প্রধানমন্ত্রী হলেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। বিএনপির নেতৃত্বে আপনারা ভবিষ্যতের বাংলাদেশ থেকে কি প্রত্যাশা করছেন? ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নটি অবতারণা করেছেন সেটি নিশ্চয়ই বাংলাদেশের জনগণের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে আমরা কেমন বাংলাদেশ চাই। এখানে আমরা যেই গত 1.5 বছর যেই সময়ের মধ্য দিয়ে, যেই পরিস্থিতির মধ্য দিয়ে আমরা এসেছি, তারপর বাংলাদেশের মানুষের প্রধানতম প্রত্যাশা হচ্ছে তাদের নিরাপত্তা, তাদের ব্যক্তিগত স্বাধীনতা এবং বাংলাদেশের যে মানুষের কথা বলবার অধিকার, তাদের গণতান্ত্রিক অধিকার, সেটি স্বাধীনভাবে প্রকাশ করবার সেই স্বাধীনতাটি তারা মুখ্যত প্রত্যাশা করেন। এবং সেই সঙ্গে আমরা আমাদের এই বিগত সময়টাতে, বিগত সরকারের, আওয়ামী লীগ সরকারের পতনের পর যে সময়টি এসছে, এর মধ্যে আমাদের অর্থনীতি, আমাদের বিশেষ করে উৎপাদন অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। এখানে প্রচুর সংখ্যক শিল্প কলকারখানা এখন উৎপাদন ব্যাহত হচ্ছে। সেগুলো যারা মালিক, তাদের অনেককে কারাগারে পাঠানো হয়েছে, তাদের কারখানা জ্বালিয়ে দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়েছেন। এবং আমরা জানি যে বাংলাদেশের প্রধান যে শিল্পাঞ্চলগুলো রয়েছে, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং আশপাশের, রাজধানীর আশপাশের শিল্পাঞ্চলগুলোতে বিপুল সংখ্যক শ্রমিক এখন কর্মহীন রয়েছে। এবং আমাদের বাংলাদেশকে যদি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হয়, এই বিপুল সংখ্যক কর্মহীন মানুষকে তাদের কর্মে ফিরিয়ে আনা এটি প্রধানতম কর্তব্য হবে। এবং আমরা নতুন সরকারের কাছে, তারেক রহমানের নেতৃত্বে যিনি সরকার গঠিত হলো, তার কাছে আমরা অবশ্যই প্রত্যাশা করি যে তারা এই কর্মসংস্থান ফিরিয়ে দেবেন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা সেটি আনবেন, বিনিয়োগের পরিবেশ তৈরি করবেন। কারণ আমরা জানি যে এই বিগত সময়ে বিনিয়োগ নিয়ে নানা কথা হয়েছে ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকে, কিন্তু প্রকৃত অর্থে আমরা সেরকম কোনো বিনিয়োগ হওয়ার দৃশ্যমান কোনো অগ্রগতি আমরা দেখিনি। তো আমাদের বৈদেশিক বিনিয়োগ আমাদের দেশের অর্থনীতির জন্য একটি প্রধানতম চালিকা শক্তি। তো সেই জায়গাতেও তারা জোর দেবেন, সেটা আমরা খুব প্রত্যাশা করি। এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্থিতিশীলতা, মানুষের যে সামাজিক যে সহাবস্থানের যে জায়গাটি, সেটি যেন তারা তৈরি করেন এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ, এই অন্তর্ভুক্তিমূলক সমাজের আকাঙ্ক্ষা আমাদের বহুদিনের, এই অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করবার জন্য তারা কিছু কার্যকর পদক্ষেপ নেবেন, এটা আমরা প্রত্যাশা করি।
এই নির্বাচন নিয়ে বিভিন্ন রকম জলখোলা হয়েছে। জামায়াতের তরফ থেকে দাবি করা হয়েছে কারচুপি করা হচ্ছে, ভোট কেনা হচ্ছে। তো আপনি যদি একটু ভোটের সমস্ত বিষয় নিয়ে বলেন যে কতটা আদৌ শান্তিপূর্ণ হয়েছে নাকি, বা যেরকমভাবে নির্বাচন হওয়া উচিত, যেরকমভাবে গণনা হওয়া উচিত, সেই সম্পূর্ণটা ঠিকঠাকভাবে সম্পন্ন হয়েছে নাকি, যদি আমাদের সমস্তটা জানান। আপনি জানেন একটা কথা রয়েছে যে অপাববিদ্য জিতেন্দ্রীয় কেউ নয়। আমরা জানি যে একটা পরিবর্তিত বাস্তবতায় এবারের যে নির্বাচনটি অনুষ্ঠিত হলো 12ই ফেব্রুয়ারিতে, সেখানে ভোটারের উপস্থিতি আমরা লাইভ সম্প্রচারে বার্তা কক্ষ থেকে যেটি দেখেছি এবং আমাদের প্রতিনিধিদের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে খোঁজখবর নিয়ে, তাতে এটি খুবই স্পষ্ট হয়ে উঠেছে যে খুবই স্বল্প সংখ্যক ভোটারের উপস্থিতি ভোটকেন্দ্রগুলোতে ছিল এবং দেশের বেশ কিছু জেলাতে, বিশেষ করে গোপালগঞ্জ এবং তৎসংলগ্ন বেশ কয়েকটি জেলা, ঢাকার আশপাশের কয়েকটি জেলা, গাজীপুর এবং অন্যান্য জেলা, যেগুলোতে আওয়ামী লীগের নিরঙ্কুশ সমর্থন বা আওয়ামী লীগের ঘাঁটি বলে পরিচিত, সেগুলোতে কিন্তু সাধারণ মানুষ সহ যারা সমর্থক তারা ভোট দিতে যাননি। এছাড়া দেশ জুড়েই আওয়ামী লীগের সমর্থকদের সিংহভাগই এই নির্বাচনকে বর্জন করেছেন এবং সেটা নিয়ে আওয়ামী লীগ বা কিংবা শেখ হাসিনার এক ধরনের আহ্বানও ছিল কিন্তু লাগাতারভাবে। তো সেই দিক থেকে নির্বাচনের ভোটার উপস্থিতি খুব মানে উল্লেখযোগ্যভাবেই কম ছিল এবং পরবর্তী সময়ে যে ফলাফলটি এসছে তাতে যে সংখ্যাটি দেখা গেছে এবং নির্বাচন কমিশন তারা ঘন্টায় ঘন্টায় যে আপডেট দিয়েছে আমাদেরকে, গণমাধ্যম কর্মীদেরকে, তাতে সময়ের যে একটি পার্থক্য, তারা 11টার সময় একটি সংখ্যা জানিয়েছে বা 1টার সময় একটি সংখ্যা জানিয়েছে। তো এভাবে সেই সময়ের সংখ্যানুপাতিক হারে মিলিয়ে যদি দেখা হয়, যেই ভোটার উপস্থিতি, ভোটাধিকার প্রয়োগের যে সংখ্যাটি তারা দাবি করছে নির্বাচন কমিশন, সেইখানে একটি শুভঙ্করের ফাঁকি রয়েছে বলে গণমাধ্যমের বিশ্লেষণে উঠে এসছে। কিন্তু তা সত্ত্বেও যদি আমরা দেখি যে বিএনপি যে প্রধান রাজনৈতিক দল বাংলাদেশে এখন, তারা যে আসন সংখ্যা তারা অর্জন করেছেন, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, সেটি 200-200-র উপরে এবং জামাতের আসন তাও 70, জামাত জোটের 70-এর উপর। তো এই যে সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলো কিন্তু খুব স্বাভাবিক বলে ভোট পর্যবেক্ষক যারা, তাদের কাছে মনে হয়নি। তবে এখানে উল্লেখ করার বিষয় যে নির্বাচন যেভাবেই হোক একটি ফলাফলের, চূড়ান্ত ফলাফলের মধ্য দিয়ে একটি নতুন সরকার গঠিত হলো। তো আমরা মনে করি যে এই নির্বাচনটি যে সরকার পরিচালনা করেছে, এই সরকারের সময়ে হয়েছে, সেই সরকারটি ছিল কিন্তু মূলত জামায়াতের সমর্থিত সরকার এবং সেটি তারা প্রকারান্তরে তাদের সঙ্গে যে দৃশ্যমান সম্পর্ক, অদৃশ্য সম্পর্ক, তার বিশ্লেষণে কিন্তু এটি প্রতীয়মান হয়েছে যে মূলত এটি ছাত্র অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া যেই দল, যে তরুণদের দল এনসিপি এবং জামাত, এবং পরবর্তীতে এনসিপি জামাতের মধ্যে একীভূত হয়ে এই নির্বাচনে অংশ নিয়েছিল জোটবদ্ধ হয়ে। তো তারা কিন্তু নির্বাচনের অব্যবহিত পরেই কারচুপির অভিযোগ তুলেছেন এবং সেটি প্রকৃত অর্থে রাজনৈতিক দলগুলো বা রাজনৈতিক বিশ্লেষকরা যেটি মূল্যায়ন তুলে ধরেছেন যে তাদের নেতৃত্বাধীন সরকার, তাদের প্রশাসনের ঢেলে সাজানো প্রশাসনেই নির্বাচন পরিচালনা করেছে, কিন্তু তারা হয়তো এই বার্গেনিংয়ের মধ্য দিয়ে কিছু রাজনৈতিক সুবিধা আদায় করবার একটি চেষ্টা তারা চালাবে। তবে আমরা প্রত্যাশা করব যে আগামী দিনের যে বাংলাদেশ, সেই বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হোক। আপনি জানেন যে এই নির্বাচনে বাংলাদেশের অন্যতম একটি প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ, তারা অংশ নেয়নি এবং আওয়ামী লীগের অংশ না নেওয়াটি এই নির্বাচনে যেটি বিরাট শূন্যতা তৈরি করেছে, সেই সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়াতেও যে একটি বিরাট শূন্যতা তৈরি হয়েছে, সেটি আমাদের দেশের জন্য যেমন শুভ নয়, তেমনি আগামী দিনের যে গণতান্ত্রিক প্রক্রিয়া, সেইখানেও আমার মনে হয় যে এই
শূন্যতাটি যত দ্রুত পূরণ করা যাবে তত আমাদের এখানে একটি চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি হবে। তো আমরা সেই প্রত্যাশা তো অবশ্যই করব। সেই সঙ্গে এই নির্বাচন নিয়ে যে প্রশ্ন, সেই প্রশ্ন হয়তো আগামী দিনে যখন ভোট হবে তখনও এই প্রশ্ন থেকে যাবে এবং বাংলাদেশের স্থিতিশীলতার জন্য এই নির্বাচন প্রক্রিয়া নিয়ে এই ধরনের প্রশ্ন খুবই বড় একটি অন্তরায় বলে আমরা মনে করি। এবং আমাদের রাজনৈতিক দলগুলোর যে গণতান্ত্রিক আচরণ, তাদের নির্বাচনে যে আচরণ বিধিবিধান মানবার যে প্রবণতা, সেটি এবারেও সেভাবে প্রতিফলিত হতে আমরা দেখিনি। আমাদের এখানে ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের পর্যবেক্ষকরা ছিলেন এবং তারা ভোটের পরেই তাৎক্ষণিকভাবে যে প্রতিক্রিয়া দেখিয়েছেন তার মধ্য দিয়ে কিন্তু কিছু মানে স্বস্তির সঙ্গে কিছু অনিয়মের চিত্রও উঠে এসছে এবং অনেক ভোটাররা ভোট দিতে গিয়ে তারা দেখেছেন যে অন্য কেউ তাদের ভোটটা দিয়ে ফেলেছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়া বা মূলধারার গণমাধ্যমেও এরকম বিপুল সংখ্যক মানুষ এই অভিযোগ করেছেন এবং আমরা স্বয়ং ঢাকা মেট্রোপলিটন পুলিশের যিনি কমিশনার, ডিএমপি কমিশনার, তার মুখেও শুনেছি যে আমার ভোট অন্য কেউ দিয়ে ফেলেছে। তো সে সকল কারণে এই ভোট নিয়ে ভোট গ্রহণ যে প্রক্রিয়া এবং এই পুরো প্রক্রিয়ার মধ্যে প্রশ্ন, সব পক্ষের বক্তব্যের মধ্যেই প্রশ্ন ছিল। তো সেদিক থেকে একেবারে সম্পূর্ণরূপে ফ্রি ফেয়ার ইলেকশনের যে প্রতিচ্ছবি সেটা যেমন দেখা যায়নি, তেমনি এই নির্বাচনে যে ভোটারের যে পার্সেন্টেজ দেখানো হয়েছে এটি প্রধান রাজনৈতিক দলের অংশগ্রহণের বাইরে রাখার পর সেই সংখ্যাটি যে প্রকৃত সংখ্যা নয়, এটি আমাদের নির্বাচনী পর্যবেক্ষক, বিশ্লেষক তাদের মুখ থেকে বেরিয়ে এসছে। মোটামুটি এই ছিল আর কি সামগ্রিকভাবে আমাদের ভোট ফেরত যে মূল্যায়ন সেটি। তো বাংলাদেশে আমরা পরের পর মানে হিন্দু হত্যা দেখেছি, বিভিন্ন রকম সংখ্যালঘুদের উপর অত্যাচার দেখেছি, বলা যেতে পারে শিরোনামে থাকতো বাংলাদেশের এই বিষয়গুলো। তো সেই বিষয়গুলো থেকে কি মুক্তি মিলবে? আদৌ কি সংখ্যালঘুরা জায়গা করে নিতে পারবে, ঠিকভাবে বাঁচতে পারবে? আপনার কি মনে হয় কীরকম হতে চলেছে পরবর্তী বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থান? সম্ভবত এটি আমাদের কাছে, যারা আমরা প্রগতিশীল বাংলাদেশকে দেখতে চাই এবং বাংলাদেশের স্বাধীনতা যেই স্তম্ভের উপর দাঁড়িয়ে হয়েছে, আমাদের একটি উদার ও সাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার যে সংগ্রাম আমাদের পূর্বসূরীরা করে গেছেন, কিন্তু আমরা পরবর্তী যুগে সেটাকে বহমান রাখতে পারিনি। এবং আমরা দেখেছি যে নির্বাচনের পূর্বাপর সময়ে এই যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে নিপীড়ন, সেই চর্চা বহু আগে থেকেই ছিল, কিন্তু এই গত ১.৫ বছরের সময়কালে যেই সকল প্রবণতা আমরা দেখেছি যে একটি মহল, বিশেষ করে উগ্র ডানপন্থী শক্তি, যাদেরকে রাষ্ট্র সরাসরি পৃষ্ঠপোষকতা দিয়েছে এই সাম্প্রদায়িক নিপীড়নের ক্ষেত্রে। এবং এটি খুবই উদ্বেগজনক যে এটি রাষ্ট্র যখন একটি দিকে ঝুঁকে পড়ে এবং উগ্রবাদের দিকে ঝুঁকে পড়ে, সেটি তখন সেই অসহায় জনগোষ্ঠীদের আর ভরসা করবার কোনো জায়গা থাকে না। তো আমরা এরকম অবস্থাটি আমরা অত্যন্ত প্রকটভাবেই দেখেছি, এটি অস্বীকার করবার জো নেই। এবং আমরা যদি আগামীর বাংলাদেশে কল্পনা করি, আমাদের যারা সংখ্যালঘু সম্প্রদায়, সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যেও নেতৃত্বের জায়গাটিতে আমার মনে হয় যে আরও একটু জোরালো অবস্থান নেওয়া দরকার। কারণ আমরা বিগত দিনে দেখেছি যে প্রায় প্রত্যেকটি দলেরই, প্রধান দুটি দল আওয়ামী লীগ এবং বিএনপি, তাতে তাদের শীর্ষ নেতৃত্বে সংখ্যালঘু সম্প্রদায়ের উপস্থিতি ছিল। কিন্তু উল্লেখ করার বিষয় সেটি হচ্ছে যে সে সকল নেতৃত্বে যারা এসছেন তাদেরকে আমরা ব্যক্তিগত আখের গোছাবার যে প্রবণতা সেটি দেখেছি। তারা প্রকৃত অর্থে
তাদের সম্প্রদায় সম্প্রদায়ের জন্য খুব কার্যকর কোনো পদক্ষেপ, তাদের সুরক্ষার জন্য কোনো সাংবিধানিক নীতিমালা যেটি তারা প্রণয়নে ভূমিকা রাখতে পারতেন, সংসদে খুব জোরালোভাবে দাবি তুলতে পারতেন এবং সেটার জন্য সরকারের ভেতরে বাইরে তারা আন্দোলন জোরদার করতে পারতেন। কিন্তু তেমনটি কিন্তু বাস্তবে ঘটেনি। আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখেছি, সেটা বিএনপি, আওয়ামী লীগ নির্বিশেষে তাদের মধ্যে এই ভোটের সময় যেমন সাম্প্রদায়িক সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি তাদের যে কদর বেড়ে যায়, কিন্তু ভোট চলে গেলে পরে সেই কদরটি কিন্তু আর থাকে না। এবং এই হিন্দু নিপীড়নের ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের যে হিন্দু কিংবা অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিপীড়ন, তাদের ধন সম্পদ ভক্ষণ করা, সেটাকে অবৈধভাবে অনৈতিকভাবে অধিকার করা, এক্ষেত্রে আমাদের রাজনৈতিক সংস্কৃতির মধ্যে এক ধরনের ঐক্যমত্য থাকতে হবে এর বিরুদ্ধে, এবং সর্বোচ্চ পর্যায় থেকে, সরকার প্রধানের পর্যায় থেকে একটি তদারকি, একটি সুনির্দিষ্ট আইন থাকা উচিত এবং এই সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার দেখবার জন্য একটি স্বাধীন স্বতন্ত্র কমিশনও থাকা উচিত, যারা এর কল্যাণে একেবারে ডেডিকেটেডলি কাজ করবে এবং এর সার্বিক বিষয়গুলো জাতির সামনে, বিশ্বের সামনে তুলে ধরবে। এবং আমার মনে হয় যে রাজনৈতিক যে সিদ্ধান্ত এবং সরকার প্রধানের সরাসরি হস্তক্ষেপ এক্ষেত্রে খুব বেশি জরুরি হবে বলে আমরা মনে করি। এবং আমরা সেই সঙ্গে আমরা নাগরিক হিসেবে দুঃখ প্রকাশ করি যে আমরা বিগত দিনে দেখেছি যে একজন হিন্দু ধর্মের একজন সাধু, যিনি চট্টগ্রামে কারাগারে বন্দী হয়েছিলেন অন্যায়ভাবে, আমরা অবিলম্বে তার কারামুক্তি দাবি করছি। এবং সেই সঙ্গে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের যারা অন্যায়ভাবে আছেন, সেই সঙ্গে সকল সম্প্রদায় নির্বিশেষে যারা অন্যায়ভাবে যাদেরকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল, তাদের প্রত্যেককে অবিলম্বে মুক্তি দেওয়া হোক, আমরা সেই দাবিও আপনার মাধ্যমে তুলতে চাই। প্রশ্ন তুলেছিলেন, ইউনূস চাইছেন না যে নির্বাচন হোক, নির্বাচন হলো, তারেক রহমান প্রধানমন্ত্রী হলেন, এরপর ইউনূসের ঠিক কী অবস্থান হবে বা রোল হবে ভবিষ্যতের বাংলাদেশে, মানে আপনার কি মনে হয় এক্ষেত্রে? ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেশের মানুষ কিভাবে দেখবে আগামী দিনে, সেটি আমার মনে হয় খুব কঠিন প্রশ্ন নয়। কারণ এদেশের মানুষের কাছে গত 1.5 বছরে তিনি এতটাই নিন্দিত হয়েছেন ওনার কর্মকাণ্ডের মধ্য দিয়ে। কারণ একটি সরকারের পট পরিবর্তনের পর তিনি এসেছিলেন এবং তাকে দেশের মানুষ সরকার প্রধান হিসাবে, অন্তর্বর্তী সরকার প্রধান হিসাবে তাকে সমর্থন দিয়েছিলেন রাজনৈতিক দলগুলো, যদিও দেশের সকল মানুষ তাকে সমর্থন করেননি, কারণ যেহেতু সেটি গণতান্ত্রিক কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে, নির্বাচিত প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়নি। কিন্তু তা সত্ত্বেও রাজনৈতিক দলগুলো তাকে যেভাবে সমর্থন দিয়ে এদেশের সাধারণ মানুষের একাংশের সমর্থন পেয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন, তার কাছে প্রধান যে দাবিটি ছিল দ্রুততম সময়ে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু তিনি সেটি নানা অজুহাতে প্রলম্বিত করেছেন এবং দেশের মধ্যে মবক্রেসিকে তিনি রাষ্ট্রীয় মান্যতা দিয়েছেন এবং যারা মবক্রেসিতে নেতৃত্ব দিয়েছে তাদেরকে তাঁর স্বীয় মন্ত্রিসভার মধ্যে রেখে লালন পালন করেছেন এবং দেশের বিরুদ্ধে একের পর এক তিনি দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড করে গেছেন। এবং আরও যেটি উল্লেখযোগ্য, এই নির্বাচনের ঠিক প্রাক্কালে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তিটি করেছে ইউনূস সরকারের প্রতিনিধিরা, সেটি নিয়ে যথেষ্ট শঙ্কার কথা রয়েছে এবং সেটি নিয়ে নানা বিশ্লেষণ হচ্ছে যে চুক্তিগুলো হয়েছে, যে দাবিগুলো, যেই চুক্তির যে ধারাগুলো রয়েছে, সেগুলো খুবই উদ্বেগজনক বাংলাদেশের জনগণের জন্য এবং পরবর্তী সরকারকে এবং দেশের জনগণকে বহুকাল সেই গ্লানি বয়ে বেড়াতে হবে, সেই বোঝা বয়ে বেড়াতে হবে। কারণ আপনি জানেন যে বাংলাদেশের যে সকল আমদানি রপ্তানি থেকে শুরু করে নানা ক্ষেত্রে বাংলাদেশ যেই
প্রক্রিয়ার মধ্য দিয়ে ইতিপূর্বে এসছিল, সেই জায়গা থেকে এটি একটি ঔপনিবেশিক বাতাবরণ সৃষ্টি করবার অনুষঙ্গ ডক্টর মোহাম্মদ ইউনূস তৈরি করে গেছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যেই চুক্তি তিনি করে গেছেন সেটিকে দেশের মানুষ এক ধরনের গোলামির চুক্তি হিসেবেই দেখছে এবং শুধুমাত্র এ কারণেই ডক্টর ইউনূসকে বহুকাল ধরে দেশের মানুষ নিন্দা করবে এবং তার যে বাজে শাসনের দৃষ্টান্ত সেটি এদেশের মানুষ বহুকাল মনে রাখবে এবং তিনি দেশে থাকুন বিদেশে থাকুন তার পরিণতি কী হবে, কারণ গত 1.5 বছরে তার সময় যে সকল অনাচারগুলো হয়েছে সাংবিধানিক ক্ষেত্রে, কারণ আমরা জানি যে 5 আগস্ট 2024 সরকারের যে পট পরিবর্তনটি হয়েছিল সেটি কিন্তু শান্তিপূর্ণ উপায়ে হয়নি এবং আমরা এও জানি যে বিগত সরকারের প্রধান শেখ হাসিনা তিনি কোনো পদত্যাগ করেননি, তার কোনো পদত্যাগপত্র গৃহীত হয়নি এবং এই বাস্তবতাগুলো কিন্তু আন্তর্জাতিকভাবেই সকলে অবগত রয়েছেন। তার পরবর্তী সময়ে যে সময়কালগুলো সাংবিধানিকভাবে সেটি একটি অসাংবিধানিক সরকার হিসেবে বিবেচিত হওয়ার ঝুঁকির মধ্যেও কিন্তু রয়েছে। তো আমরা যদি সে সকল দিকগুলো দেখি, এছাড়া আমরা জানি যে বিগত 1.5 বছরে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি ঘটেছে ন্যায় আইন বহির্ভূতভাবে এবং সেই হত্যাকাণ্ডে সরকারের প্রত্যক্ষ পরোক্ষ মদত ছিল এবং সেই সরকারের যারা জড়িত ছিলেন উপদেষ্টারা তাদের অনেকের নাম পরিচয় সেগুলিতে সংশ্লিষ্টতা বেরিয়ে এসছে এবং তার উপদেষ্টাদের অনেকেই সেগুলোকে বীরদর্পে সেগুলোকে প্রমোটও করেছেন। তো আমি এবং সেই প্রমাণ জাতীয় আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে রয়েছে। তো আমরা যদি খুব নিরপেক্ষভাবে বলি যে এই সকল বিষয়াবলীর একটি তদন্তের মুখে ডক্টর ইউনূস আগামী দিনে অবশ্যই পড়তে পারেন এবং সেই আমরা জানি যে অপরাধ কখনো তামাদি হয় না এবং অপরাধের কোনো না কোনো আলামত সেটি রয়েই যায়। তো ডক্টর ইউনূসকে তিনি তার জীবিত থাকুন কিংবা তিনি লোকান্তরিত হন, তাকে এই সকল প্রশ্নের মুখে আগামী দিনগুলোতে পড়তে হবে, এটা একরকম অবধারিত। বাংলাদেশ আন্তর্জাতিক মহলে কীরকম সম্পর্ক বজায় রাখবে, সেটা ভারত হোক, আমেরিকা হোক, পাকিস্তান হোক, সম্পর্ক ঠিক কোন দিকে যেতে পারে বা কার সঙ্গে কীরকম সমীকরণ তৈরি হতে পারে, কোনো নতুন সমীকরণ আসতে পারে নাকি? এই প্রসঙ্গে বলবো যে আমরা ইতিমধ্যেই বিএনপির শীর্ষ নেতৃত্বের কাছ থেকে বিএনপির বৈদেশিক নীতি কেমন হবে সে বিষয়ে একটি স্পষ্ট ধারণা পেয়েছি। বিএনপির নেতারা যেটি বলছেন যে তারা একটি উদার নীতি গ্রহণ করবেন এবং কোনো নির্দিষ্ট দেশের দিকে ঝুঁকে না গিয়ে তারা সমান অংশীদারিত্বের ভিত্তিতে তাদের সেই বৈদেশিক নীতিকে পরিচালিত করবেন এবং সেক্ষেত্রে নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে তারা জোর দিচ্ছেন। তবে সেটি বৈদেশিক নীতি কেমন হবে বিএনপি সরকারের সেটি দেখবার জন্য আমাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে যে তাদের প্রকৃত দাবির সাথে তাদের প্রায়োগিক ক্ষেত্রে কতখানি সাদৃশ্য বা বৈসাদৃশ্য দেখা যাচ্ছে। আমি সেই সঙ্গে সম্পূরক আরেকটি প্রসঙ্গের অবতারণা করতে চাই যে আপনি জানেন যে বাংলাদেশের এগিয়ে যাওয়ার পেছনে আমাদের বন্ধুপ্রতিম ভারতের একটি বিরাট ভূমিকা রয়েছে। আমরা স্বাধীনতার অর্জনের ক্ষেত্রেও যেমন ভারতকে পাশে পেয়েছি, পরবর্তী সময়ে আমাদের এখানকার সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে এগিয়ে যাওয়া সেটি ক্ষেত্রে ভারতের একটি বড় ভূমিকা রয়েছে। কিন্তু আমরা সাম্প্রতিক বছরে আমরা দেখেছি যে খুব উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী যে শক্তি পাকিস্তান এবং তার সঙ্গে তাদের যে সকল রাষ্ট্রগুলো ছিল তারা সেই পুরনো তাদের যে পরাজয়ের গ্লানি সেটা মোচন করবার জন্য এগিয়ে যাওয়া বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার জন্য তারা আঘাত হেনেছে নানাভাবে এবং সেক্ষেত্রে বাংলাদেশে ভারত বিরোধিতাকে প্রবল করেছে এবং সেটি যে উদ্দেশ্য প্রণোদিত সেটা আমরা এই নির্বাচনেও দেখেছি। কারণ তাদের যে সরকার গঠন করবার যে আকাঙ্ক্ষা, তাদের সেই পাকিস্তানপন্থী রাজনীতিবিদদের রাজনৈতিক দলের যে আকাঙ্ক্ষা সেটিকে মানুষ সমর্থন করেনি এবং সেই জায়গা থেকে আমরা বলবো যে
বাংলাদেশ ভারত সম্পর্ক এটি ঐতিহাসিক ভিত্তির উপর স্থাপিত এবং বাংলাদেশের স্বাধীনতা অভ্যুদয়ের জন্য ভারতীয় সেনারা জীবন দিয়েছেন, তাদের রক্তের উপর এই ইতিহাস রচিত হয়েছে এবং ভারতের কোটি কোটি জনগণ আমাদের বিপুল সংখ্যক মানুষকে আশ্রয় দিয়েছেন। সেই যে পরম্পরা সেটি যাতে আমরা ভুলে না যাই, আমাদের এই সরকারের কর্তব্য হবে খুব জোরালোভাবেই এই ভারত বিরোধিতার উদ্দেশ্য প্রণোদিত প্রবণতাকে বন্ধ করা এবং একটি সৌহার্দ্য ভ্রাতৃত্বের জায়গাটি আরও মজবুত করে এগিয়ে নেওয়া। জামায়াতকে ব্যান করা হয়েছিল, তারপর জামায়াত গিয়ে প্রায় ৭৭টি আসন পেয়েছে। আওয়ামী লীগও ব্যান করা হয়েছে। আপনার কি মনে হয় ভবিষ্যতে আওয়ামী লীগ কি আবার ফিরতে পারে ময়দানে, বা কোনো চান্সেস কি থেকে যায়, বা শেখ হাসিনার পরবর্তী অবস্থান ঠিক কী হতে পারে জানাবেন? দেখুন, আওয়ামী লীগ এবং জামাতের প্রসঙ্গটি কিন্তু সম্পূর্ণ আলাদা। কারণ আপনি জানেন যে জামাতে ইসলামী বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিলই না, শুধু তারা প্রত্যক্ষভাবে বাঙালির নিধনে এবং বাঙালি নারীদের নিপীড়নে ভূমিকা রেখেছিল এবং বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতার সরাসরি নেতৃত্ব দানকারী দল। তো রাজনৈতিক মারপ্যাচে ২৪-এর একটি কথিত আন্দোলনে তাদের যে পতন হয়েছিল সেটি সঙ্গে আমরা জামাতের উত্থানকে মেলাতে পারি না এবং জামাতের যে ভোটে জিতে আসা এ নিয়েও নানা রকমের বিশ্লেষণ, নানা রকমের পরীক্ষা নিরীক্ষা হচ্ছে যে কেন জামাত যেখানে ১০ থেকে ১৫টি আসন সর্বোচ্চ তারা ক্রস করেছে, এর বেশি, তাও আবার অন্য একটি জনপ্রিয় রাজনৈতিক দলের ছায়ায় থেকে। তো সেই জায়গাতে জামাতের এবারকার উত্থানটি নিয়ে যথেষ্ট আলোচনা রয়েছে। কারণ আমরা জানি যে যেই সরকারটি এখন পর্যন্ত রয়েছে, মানে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার, সেই সরকার মূলত জামাত এবং তাদের যেই ছাত্র প্রতিনিধি তাদের সমর্থিত সরকার। তো সেটি প্রকারান্তরে জামাতেরই সরকার। তো তাদের সরকারের সময় তাদের এই সর্বোচ্চ সংখ্যক যে আসন প্রাপ্তি এখন পর্যন্ত স্বাধীনতার পর থেকে, সেটি খুব বিস্মিত হওয়ার নেই। এ নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে এবং সেই প্রেক্ষাপটে আপনি আওয়ামী লীগের প্রসঙ্গটি যেটি বললেন, আওয়ামী লীগ কিন্তু মাঠে রয়েছে। আমরা এই নির্বাচনেও আওয়ামী লীগ একটি বড় ফ্যাক্টর হিসাবে কাজ করেছে। আপনি জানেন যে নির্বাচনের প্রার্থীরা যখন জনসংযোগে যাচ্ছিলেন তখন এই আওয়ামী লীগের ভোটারদের বুট তারা প্রার্থনা করেছেন, তাদের দ্বারে দ্বারে ঘুরেছেন এবং কেউ কেউ তাদের পরবর্তী সময়ে তারা কোনো অসুবিধার মধ্যে পড়বেন না, তাদেরকে নানাভাবে সহযোগিতা করা হবে, পাশে থাকা হবে, ভোটারদের এমন আশ্বাসও আমরা দিতে শুনেছি। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগের কতক নেতারা দেশের বাইরে রয়েছেন, কিন্তু বিপুল সংখ্যক কয়েক কোটি আওয়ামী লীগের যে সমর্থক ভোটার তারা এই দেশেই রয়েছেন। সুতরাং আওয়ামী লীগের রাজনীতিতে বা দৃশ্যপটে চলে আসাটা এটি খুবই সময়ের ব্যাপার মাত্র বলে মনে হচ্ছে। কারণ আমরা এই নির্বাচনের পরবর্তী সময়ে যে প্রেক্ষাপট দেখতে পাচ্ছি, আপনি হয়তো গণমাধ্যমে রিপোর্টটি প্রকাশিত হয়েছে, পঞ্চগড়ে যেখানে স্থানীয় বিএনপি নেতা তিনি আওয়ামী লীগের অফিসের তালা খুলে দিয়ে তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে বুঝিয়ে দিয়েছেন এবং এই রকম খবর আমরা পটুয়াখালীতেও পেয়েছি। দেশের নানা জায়গাতেই এরকম খবর পাওয়া যাচ্ছে। সুতরাং আওয়ামী লীগের প্রত্যাবর্তন খুবই প্রাসঙ্গিক এবং সেটি সময়ের ব্যাপার মাত্র বলেই আমি মনে করি। সুতরাং একদিকে রাজমুকুট, অন্যদিকে দুর্নীতির অভিযোগ আর বৈদেশিক সম্পর্কের টানাপোড়েন। তারেক রহমানের এই ইনিংস ঠিক কতটা দীর্ঘ হবে? এই নতুন সমীকরণ কি বাংলাদেশের জন্য আদৌ সুফল আনবে? সেই সমস্ত কিছু জানতে, অর্থাৎ নতুন বাংলাদেশের সমস্ত আপডেট রাখতে চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। অঙ্কিতা পালের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।